ওয়েলকাম টু মাই ইলেকট্রিক্যাল হাব ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে। তো আজকে আমি যে টপিকসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইউটিএসডির সেকেন্ড পার্ট। আমি ইউটিএসডির আগের দিন ইউটিলাইজেশন ট্রাকশনের ফার্স্ট পার্টটা আপলোড করেছি এবং বলেছিলাম তোমাদের কিছু লাইট নিয়ে বলবো। তো আজকে দেখো বেসিক্যালি আমি কোশ্চেন অ্যান্সার সমেত তোমাদের সামনে উপস্থাপনাটা করছি এই কারণে যাতে তোমাদের আর কোথাও খুঁজতে না হয়। তো তোমরা শুধুমাত্র কোশ্চেনগুলো দেখে নিজেদের মতো প্রিপেয়ার করতে পারো। তো আমি সেই রকমই কিছু কোশ্চেন আজকে লাইট থেকে নিয়ে এসেছি, মানে ইলুমিনেশনের আগের পার্টটা কিছুটা করেছি, তো আজকে 4-5 রকমের লাইট থেকে কোশ্চেন আসতে পারে। তো সেই লাইটগুলো আমি মেন বেসিক ফান্ডাটা বলে দেবো। সেই ফান্ডাটা তোমরা নিজেরা যদি পয়েন্ট আউট করতে পারো বা লিখে নিতে পারো তাহলে মোটামুটি তোমাদের এখান থেকে সিলেবাসটা কভার হয়ে যাবে। দেখো বেসিক্যালি আমাদের 4 ধরনের লাইট হয়। ইলেকট্রিক আর্ক টাইপের ল্যাম্প হয়, ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প হয়, আর গ্যাসেস ডিসচার্জ ল্যাম্প আর ফ্লুরোসেন্ট ল্যাম্প। দেখো এই 4 ধরনের ল্যাম্পের মধ্যে আর্ক ল্যাম্প মানে বুঝতে পারছো যে বেসিক্যালি এখানে দুটো ইলেকট্রোড, এই দুটো ইলেকট্রোডকে যদি হালকা টাচে রাখা হয় এবং তাদের মধ্যে একটা এয়ার গ্যাপ হয়, এইটা একটা ইলেকট্রোড, এটা একটা ইলেকট্রোড, তো মাঝখানে এয়ার গ্যাপ থাকলে এখানে ডিসচার্জ হয়, একটা ডিসচার্জ হয়। তো এই প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে তোমার একটা ল্যাম্প ইয়ে হয়। তো মানে এই প্রিন্সিপালটার উপর ডিপেন্ড করে আর্ক ল্যাম্পটা হয়। তো এটা 3 ধরনের হতে পারে: কার্বন আর্ক ল্যাম্প, ফ্লেম আর্ক ল্যাম্প, ম্যাগনেটিক আর্ক ল্যাম্প। তার মধ্যে কার্বন আর্ক ল্যাম্পটা ইম্পর্টেন্ট। তো কার্বন আর্ক ল্যাম্পটা আমি পরে তোমাদের বলছি, তো আগে পুরোটা বেসিকটা বলে দিই। ইনক্যান্ডিসেন্ট ল্যাম্পের মধ্যে আমাদের পড়ছে যে বাল্বগুলো আমরা ইউজ করি সেটা হচ্ছে ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প, মানে এটার ভিতরে কারেন্ট গেলে হিট তৈরি হবে, সেই হিটটা একটা রেডিয়েশন এনার্জিতে কনভার্ট হবে। বেসিকটা হচ্ছে এটা। গ্যাসেস ডিসচার্জ ল্যাম্প হচ্ছে সোডিয়াম ভ্যাপার ল্যাম্প, মার্কারি ভ্যাপার ল্যাম্পের মতো কিছু, মানে এখানে গ্যাস থাকবে একটা, ঠিক আছে, দুটো ইলেকট্রনের মাঝখানে একটা গ্যাস থাকবে যেটা তোমার রেডিয়েশনটা করবে। ফ্লুরোসেন্ট ল্যাম্প হচ্ছে টিউব। তো এই 4 ধরনের ল্যাম্পের মধ্যে কী কী ধরনের আসতে পারে সেটা আমি দেখিনি একটু। দেখো কার্বন আর্ক ল্যাম্পের ক্ষেত্রে বলেছি ইলেকট্রোড আর ইন কন্ট্যাক্ট উইথ ইচ আদার অ্যান্ড আর সেপারেটেড বাই সাম ডিস্টেন্স অ্যাপার্ট, যেটা আমি এখনই বললাম যে দুটো ইলেকট্রোড থাকবে, একটা কিছুটা ডিস্টেন্স থাকবে তাদের মধ্যে, তাহলে দ্য ইলেকট্রিক কারেন্ট ইজ মেড টু ফ্লো থ্রু দিস টু ইলেকট্রোড। ইলেকট্রিক কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো হতে চাইবে। দ্য ডিসচার্জ ইজ allowed to take place the atmosphere where there is the production of very intense light, মানে এটা লাইট প্রোডাকশন হবে, এখানে ইউভি রেডিয়েশন হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা, তোমরা দেখে নিও। আমি এর মেন বেসিক ফান্ডাটা বলে দিচ্ছি তোমাদের কিছু টাইম বেশি নষ্ট না করে। এখানে আর্ক ইজ স্ট্রাক বিটুইন দ্য টু ইলেকট্রোড। স্ট্রাক মানে আর্কটা তৈরি হবে, ঠিক আছে, দুটো ইলেকট্রোডের মধ্যে। দ্য আর্ক মেনটেন্স কারেন্ট ইজ ভেরি এফিসিয়েন্ট সোর্স অফ লাইট। দে আর ইউজড ইন সার্চ লাইটস, প্রজেক্ট ল্যাম্প, মানে কোথায় কোথায় আমরা অ্যাপ্লিকেশন হয় সেটা এখানে দেখে নেবে, ঠিক আছে। তো এখানের মধ্যে কিছু লাইট যখন পড়বে বেসিক কিছু জিনিস তোমাকে লিখতে হবে, কি তারা কত রেটিংয়ের পাওয়া যায়, সে কতটা লুমেন দিচ্ছে, ফ্লাক্স কতটা দিচ্ছে, এই সমস্ত জিনিস। দেখো এখানে যেমন বলেছি, এখানে বেসিক্যালি টু ইলেকট্রোডস আর প্লেসড টু ইলেকট্রোড আর প্লেসড এন্ড টু এন্ড আর কানেক্টেড টু দ্য ডি সাপ্লাই। মানে ইলেকট্রোড মানে পজিটিভ আর নেগেটিভ, বুঝতে পারতো। পজিটিভ ইলেকট্রোড ইজ অফ লার্জ সাইজ দেন দ্যাট অফ দ্য নেগেটিভ ইলেকট্রোড। এই লার্জ সাইজ কেন এটা তোমাকে বুঝতে হবে। পজিটিভ ইলেকট্রোড ইজ অফ লার্জ সাইজ, কেন লার্জ সাইজ? দেখো কার্বন ইলেকট্রোড ইউজ উইথ দ্য এসি সাপ্লাই অফ দ্য সেম সাইজ দ্যাট অফ দ্য ডিসি। মানে হচ্ছে এই যে ইলেকট্রিকের ডিসচার্জটা হচ্ছে কারেন্টটা, তো এই কার্বন থেকে পজিটিভ ইলেকট্রোড থেকে দ্য ডিসি সাপ্লাই অ্যাক্রস দ্য টু ইলেকট্রন মাস্ট নট বি লেস 45 ভোল্ট। মানে এখানে রেটিংটা বলছে বেসিক্যালি ওই পজিটিভ ইলেকট্রোড থেকে যখন ইলেকট্রনের ডিসচার্জ হচ্ছে তো পজিটিভ ইলেকট্রোডটা বেশি ক্ষয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে লার্জ সাইজ হতে হবে, বোঝা গেছে। এই দ্য টু ইলেকট্রোড আর প্লেসড এন্ড টু এন্ড, আর এখানে বলেছে পজিটিভ ইলেকট্রোড ডিসির ক্ষেত্রে কিন্তু দ্য পজিটিভ ইলেকট্রোড ইজ অফ লার্জ সাইজ দেন অফ দ্য নেগেটিভ ইলেকট্রোড। মানে কিছু বেসিক পয়েন্ট আছে যেগুলোকে আমি তোমার সামনে তুলে ধরছি, যেগুলোকে তোমাকে লিখতেই হবে। এবার দেখো এই 2-3 মিটার 2 থেকে 3 মিলিমিটার আর্ক মানে গ্যাপ থাকতে হবে, তবে এখানে আর্কটা তৈরি হবে, ঠিক আছে। এবার এসির ক্ষেত্রে এই ভোল্টেজটা কত? 45 ডিগ্রি ডিসি ভোল্টেজটার ক্ষেত্রে বলেছে, আর এখানে 45 ভোল্ট হচ্ছে এটা মানে ব্যবহার হবে। দেখো এখানে বলা আছে দ্য কার্বন পার্টিকেল ট্রান্সফার ফ্রম দ্য পজিটিভ রড টু দ্য নেগেটিভ ওয়ান, মানে পজিটিভ ইলেকট্রোড থেকে নেগেটিভের দিকে কার্বন যখন ট্রান্সফার হচ্ছে, সো দ্যাট পজিটিভ ইলেকট্রোড গেটস কনজিউমড আর্লিয়ার, মানে এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কনজিউম করো মানে, দেন দ্য নেগেটিভ ইলেকট্রোড, হেন্স দ্য পজিটিভ ইলেকট্রোড ইজ অফ টুয়াইস ডায়ামিটার দেন অফ দ্য নেগেটিভ ইলেকট্রোড। মানে নেগেটিভ ইলেকট্রোডের যে এরিয়া ক্রস সেকশন হবে, যতটা মোটা হবে বা যতটা থিকনেসের হবে তার থেকে পজিটিভ ইলেকট্রোডটা বেশি হবে, মানে দ্বিগুণ ডায়ামিটার হবে, সেটাই বলেছে। এরকম এটা একটা ইলেকট্রোড, এটা একটা ইলেকট্রোড, এটা মিনিমাম একটা গ্যাপ আছে, এটা আর্ক তৈরি হচ্ছে, এটা ডিসি সাপ্লাই, দেখো স্টেবিলাইজিং রেজিস্ট্যান্স, মানে বেশি কারেন্ট যাতে না যায় এটা লিমিট করা হচ্ছে। তাহলে এই ছবিটা আমরা আঁকবো। আর কিভাবে ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে
বলে দেবো যে এই পজিটিভ ইলেকট্রোডটা বেশি ডায়ামিটারের হবে, আর এখানের মধ্যে গ্যাপটা কত হবে, কত ভোল্টেজ রেটিংয়ে পাওয়া যায়, এই সমস্ত বেসিক ক্রাইটেরিয়াগুলো লিখবে, দেখবে ফুল মার্কস পাবে। কারণ এখানে কোশ্চেন খুব বড় আকারে আসবে না, সব 3, 4, 5-এর মধ্যে আসবে। ঠিক আছে, তো এটা দেখো এসি সাপ্লাইয়ের ক্ষেত্রে জিনিসটা একই হচ্ছে। এখানে কিছু ফর্মুলাস দিয়েছি, এগুলো তোমাদের মানে যদি ইচ্ছা হয় লিখবে, না হলে লিখবে না, এই সেন্সে বলছি, কারণ এইগুলো তোমাদের জানার জন্য বলেছি। এটা তোমার যে এর সঙ্গে যে পুরোটা লিখতে হবে এমনটা জিনিসটা নয়। এই দেখো এই যে 9 থেকে 12 লুমেন পার ওয়াট, এটা লিখতেই হবে। যেগুলো লিখতে হবে আমি তোমাকে বলছি, পুরো নোটটা তোমরা আশা করি স্ক্রিনশট করে নিতে পারবে। তো যদি বলো আমি তোমাকে ডেসক্রিপশনে বা তোমার কমেন্ট বক্সে দিয়ে দেবো। এ দেখো লুমিনাস এফিসিয়েন্সি অফ দ্য সার্চ ল্যাম্প, আমি আগের দিন এফিসিয়েন্সি বলেছিলাম। দেখো লুমেন হচ্ছে আউটপুট, মানে আমার লাইট কতটা যাচ্ছে, আর ওয়াট হচ্ছে ইনপুট। তাহলে 9 থেকে 12 লুমেন পার ওয়াট, এই এফিসিয়েন্সিটা তোমাকে বলতে হবে। প্রত্যেকটা ল্যাম্প যেগুলো আমি বলবো তার এফিসিয়েন্সি তোমাকে বলতে হবে, এবং কতক্ষণ করে চলে এটসেট্রা, এইসব জিনিসগুলো কিছু প্যারামিটার আছে সেগুলো বলতে হবে। ঠিক আছে, আর এখানে নেগেটিভ ইলেকট্রোডের কত টেম্পারেচার হচ্ছে সেটাও লেখা আছে। তো ম্যাক্সিমাম এখানে যা যা ইনফরমেশন আছে তার মধ্যে থেকে যেগুলো পয়েন্ট আউট করে দিচ্ছি সেই জিনিসগুলো তোমাকে লিখতে হবে। নেক্সট চলে আসি আমরা ইনক্যান্ডিসেন্ট ল্যাম্পের ক্ষেত্রে। ইনক্যান্ডিসেন্ট ল্যাম্পের এই সব জিনিসগুলো লেখা আছে, তার আগে আমি তোমাকে জিনিসটা বলি। এখানে ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প মানে যদি আমরা বাল্ব বলি, এই পিকচারটাকে দেখো, এই পিকচারটা, এর একটা বাল্ব। তো এর মেন ডিসক্রিপশনটা আমি ওখানে পড়ে তোমাদেরকে বলছি যে কী কী লেখা রয়েছে। তো আমি এই ছবিটা দেখে আগে তোমাদের বলে দিই। এটা দেখো একটা মেটাল ক্যাপ, এই ক্যাপ থেকে দুটো বেরিয়ে আসছে, কি আছে বলো তো, দুটো পিন বেরিয়ে আসছে। এখানে আমরা জানি যে এটা যদি কখনো কেউ বাল্বটাকে খোলো এই এই ক্যাপটা, তাহলে দুটো পিন টাইপের সাদা রঙের দেখতে পাওয়া যায়। এবার দেখো এই যে জিনিসগুলো রয়েছে আর্চের মতো কার্ভ, এইগুলো অ্যাকচুয়ালি কিন্তু আমার ফিলামেন্ট। এই ফিলামেন্টকে ধরে আছে দেখো একটা দণ্ড, এগুলো সাপোর্ট ওয়্যার। দেখো লেখা আছে সাপোর্ট ওয়্যার, মানে ফিলামেন্ট হচ্ছে আমার এখানে টাংস্টেন অসমিয়াম ফিলামেন্ট নিয়ে আমি আলাদাভাবে বলছি, শুধু কনস্ট্রাকশনটা দেখো এবং সেটার থিওরিটা আমি তারপর ডিসক্রিপ করছি। মানে একটা বাল্ব হচ্ছে একটা এরকম গ্লাস গ্লাস রয়েছে, মানে একটা কাঁচ, এটা কাঁচের একটা জিনিস, সারাউন্ডিংসটা। আর এইগুলো হচ্ছে তোমার ফিলামেন্ট, এই যেগুলো কার্ভ টাইপের রয়েছে, এই ফিলামেন্টগুলো তো খুবই মানে নরম টাইপের হয়, ঝিলঝিল করতে থাকে। তো সেটাকে সাপোর্ট করার জন্য এখানে সাপোর্টিং ওয়্যার দেখতে পাচ্ছ। সাপোর্ট ওয়্যারকে এক জায়গায় ধরে রাখছে। দেখো এই ব্ল্যাক টাইপের যে পয়েন্টটা রয়েছে, এটা হচ্ছে গ্লাস বটন, মানে যে সাপোর্ট ওয়্যারগুলোকে ধরে রাখে। ঠিক আছে, এবার এটা দেখো স্টেম টিউব, এই যে পয়েন্টগুলো আমি বলছি সেগুলো কিন্তু লিখতে হবে। স্টেম টিউব হচ্ছে একটা এয়ার টাইট অবসেট পজিশন। ঠিক আছে, তো এইখানে এরপরে জিনিসটাকে আমি তোমাকে পুরো ডেসক্রিপশনটা করছি। দেখো এই ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের মেন ফান্ডাটা কি, এখানে হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট সোর্স হোয়েন ইলেকট্রিক কারেন্ট ইজ মেড টু ফ্লো থ্রু এ ফাইন মেটালিক ওয়্যার, মানে কোনো সূক্ষ্ম তারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রিক কারেন্ট যায়, হুইচ ইজ নোন এজ দ্য ফিলামেন্ট, আমরা জানি এটা ফিলামেন্ট বলে। ইটস টেম্পারেচার ইনক্রিজ, তার টেম্পারেচারটা বাড়তে থাকে। কারণ কি, আই স্কোয়ার আর লসটা হতে থাকে, আই স্কোয়ার আর মানে হিট, আই স্কোয়ার আর টি মানে হিট। অ্যাট লো টেম্পারেচার ইট এমিটস অনলি হিট, মানে যখন লো টেম্পারেচার হয় তখন শুধুমাত্র হিট তৈরি করে। বাট অ্যাট দ্য ভেরি হাই টেম্পারেচার দ্য মেটালিক ওয়্যার এমিটস বোথ হিট অ্যান্ড লাইট এনার্জি, মানে যখন এটা হাই টেম্পারেচার হয়ে যায় তখন হিট এবং লাইট এনার্জি দুটোই এ প্রোভাইড করে। দিস ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পস আর নোন অ্যাজ দ্য টেম্পারেচার রেডিয়েটার। ঠিক আছে, টেম্পারেচার রেডিয়েটার। এবার দেখো চয়েসের মেটেরিয়াল মানে ফিলামেন্ট কোনগুলোকে ব্যবহার করবে, এটা শর্ট কোশ্চেন আসতে পারে বলে আমি এর সঙ্গে ইনবিল করে দিয়েছি। দেখো সেটাকে ফিলামেন্ট হিসেবে ব্যবহার করবো যার মেল্টিং পয়েন্ট হাই, melting point of the filament is should be high, temperature coefficient material should be low, should be high resistive material, আর মেটেরিয়াল শুড বি ডাকটাইল, মানে একটু শক্তপোক্ত হতে হবে, কারণ ওটা তো খুব মানে সরু টাইপের হয়। এবার দেখো এর মধ্যে ফিলামেন্ট কোনগুলোকে ব্যবহার করা যায়, কার্বন, ওসমিয়াম, ট্যান্টালাম, টাংস্টেন। এর মধ্যে টাংস্টেন ফিলামেন্টটা আমরা ম্যাক্সিমাম ব্যবহার করি। নাওএডেজ টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্পস আর ওয়াইডলি ইউজ। তো আমি যখন এইভাবে তোমাদের সামনে দেখছি তখন তোমরা এটাকে নোট আউট করে নিতে পারো পজ করে, অথবা তোমরা নোট লিখে নিতে পারো। ঠিক আছে, তো আমি এই মেন যে বেসিকটা আমি শর্ট টাইমের মধ্যে সেগুলো বলার চেষ্টা করছি, কিন্তু সেইগুলো তোমাদের মাথায় থাকবে যে এইগুলো থেকে আমার কোশ্চেনটা আসতে পারে, মানে এইগুলো আমাকে লিখতেই হবে। এবার দেখো দ্য কনস্ট্রাকশন অফ পিওর টাংস্টেন ফিলামেন্ট ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, এই ছবিটা তোমাকে আঁকতেই হবে। এখানে কি কি রয়েছে, ইট কনসিস্ট অফ অ্যান ইভ্যাকুয়েটেড গ্লাস বাল্ব, মানে এই যে কাঁচটাকে বলছে এটা ইভ্যাকুয়েটেড মানে শূন্যস্থান, অ্যান অ্যালুমিনিয়াম অর ব্রাস ক্যাপ, এই যে এই ক্যাপটা রয়েছে এটা অ্যালুমিনিয়াম অ্যান্ড ব্রাস ক্যাপের, উইথ টু পিনস ইনসার্ট দ্য বাল্ব ইনটু দ্য সকেট। দ্য ইনার সাইড অফ দ্য বাল্ব কনসিস্ট অফ টাংস্টেন ফিলামেন্ট অ্যান্ড দ্য সাপোর্ট ওয়্যার আর মেড অফ মলিবেডিনাম। এই যে সাপোর্ট ওয়্যারটা রয়েছে এটা হচ্ছে মলিবেডিনাম ধাতু দিয়ে তৈরি, তাহলে ফিলামেন্ট হচ্ছে টাংস্টেন দিয়ে তৈরি, আর সাপোর্ট ওয়্যারটা হচ্ছে মলিবেডিনাম ধাতু দিয়ে তৈরি। ঠিক আছে, এর কি করছে, টু হোল্ড দ্য ফিলামেন্ট ইন প্রপার পজিশন, মানে ফিলামেন্টটাকে ধরে রাখছে। আমি একটু আগে যেটা বললাম, এ গ্লাস বটন ইজ প্রোভাইডেড হুইচ দ্য সাপোর্ট
ওয়্যার ইজ ইনসার্টেড স্টেম টিউব ফ্রম ফর্মস অ্যান্ড এয়ারটাইট সিল, মানে এটা এয়ারটাইট সিল করছে ফিলামেন্টটাকে রাখার জন্য। ঠিক আছে, এখানে দেখে নিই অপারেশনটা কীভাবে কী হচ্ছে। ওই সেম জিনিস, টেম্পারেচার দেখে নেবে এখান থেকে, যে টেম্পারেচার যখন বাড়বে তারপর থেকে রেডিয়েশন হবে, এখানে কত ডিগ্রি সেন্টিগ্রেড আছে কি আছে। এবং একটা জিনিস মাথায় রাখবে, এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বলে আমি সেটাকে নিয়ে বিস্তারিত বলছি না, আমি মেন বেসিকগুলো বলছি। এখানে যে গ্যাসগুলো থাকে ইনার্ট গ্যাস, নাইট্রোজেন অ্যান্ড অর্গ্যান, মানে যেটা আর্গন, সরি এটা আর্গন হবে, দ্যাট ইজ দ্য আর্গন, ওকে argon. But if gas is inserted in the vacuum in the inner side of the bulb, the heat of the lamp is conducted away. ঠিক আছে, এবার দেখো এখানে কত ওয়াটের পাওয়া যায়। এ দেখো 25 ওয়াটের জন্য ভ্যাকুয়াম, গ্যাস ফিল্ডের জন্য 300 থেকে 100 হাজার ওয়াট। তো এই জিনিসগুলো লক্ষ্য করো, যে ডাটাগুলো আমি বলছি সেই ডাটাগুলো মেন, ওয়ার্কিং প্রিন্সিপাল সবাই লিখবে, কিন্তু কত লুমেন দিচ্ছে, কত ওয়াটেজ পাওয়া যায়, এই জিনিসগুলো তোমাদেরকে মেন ক্রাইটেরিয়ার মধ্যে রাখতে হবে। আর একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমি লিখেছি সিঙ্গেল কয়েল ফিলামেন্ট আর কয়েল ফিলামেন্ট, এই দুটোর মধ্যে পার্থক্য বোঝো। দেখো একটা ফিলামেন্ট যখন তৈরি হয় তখন এরকম পাকিয়ে পাকিয়ে একটা টার্ন সংখ্যা হিসাব হয়। এবার যদি পাক সংখ্যাটা আমি বেশি করি, আমার তো মেনলি টার্ন সংখ্যাটা বেশি হলে কি হিটটা বেশি তৈরি হবে, লাইটটা ভালো জোর হবে। এবার সিঙ্গেল টার্ন কয়েলের ক্ষেত্রে, সিঙ্গেল টার্ন কয়েল যখন রয়েছে সেক্ষেত্রে দেখো যতটা আমরা বেশি স্প্যান করবো তাহলে বাল্বটা এরিয়াটা বেড়ে যাবে। তাহলে কি করছি দেখো, এই যে কয়েলটা পাক করছি, এই যে প্লেন লাইনটা দেখছো না, এটা হচ্ছে কয়েল, মানে এই প্লেন লাইনটাও আবার কয়েল পাকানো আছে। তাহলে এই লাইন, এই সিঙ্গেল কয়েল ফিলামেন্ট আর কয়েল ফিলামেন্টের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলে আশা করি। সিঙ্গেল কয়েল হচ্ছে এরকম শুধু কয়েল, এবার এই কয়েলের মধ্যেও যদি আবার কয়েল থাকে, দেখো এটা হচ্ছে কয়েল। কি জন্য করা হয় এটা, এটা বেশি পরিমাণ হিট তৈরি হবে, বেশি লাইট তৈরি হবে, কিন্তু কম স্পেস নেবে। কারণ আমি যদি এই সেম পরিমাণটাকে স্ট্রেচ করে দিই, লম্বা করে দিই, তাহলে দেখো অনেকটা এরিয়া লাগছে, সেখানে তোমার বাল্বটা অনেক সাইজে বড় হবে। তো তার জন্য এটাকে করা হয়। এখানে লেখা আছে, তোমরা দেখে নেবে একটু, এই যে জিনিসটা আমি এটা দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, এখানের মধ্যে মেন একটা ইফেক্ট হচ্ছে এজিং ইফেক্ট। এই এজিং ইফেক্ট জিনিসটা আমাকে জানতে হবে। এজিং ইফেক্ট জিনিসটা কি? বেসিক্যালি এই টাংস্টেন ফিলামেন্ট যত পুরানো হয় তত এই ফিলামেন্টটা তোমার মানে এজ, যেমন মানুষের বয়স হয়ে যায় তেমন এখানে ভ্যাপোরাইজ হতে একটা কালো ডার্কনেস তৈরি হয় এবং এখান থেকে ভালো পরিমাণ আলো দেয় না। সেটাই বলে দিতে, অ্যাট ভেরি হাই টেম্পারেচার দ্য ভ্যাপোরাইজেশন অফ দ্য ফিলামেন্ট ডিক্রিজেস অ্যান্ড কোল্ড কয়েল ডায়ামিটার সো দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ফিলামেন্ট ইনক্রিজেস। মানে ব্যাপারটা হচ্ছে কি, এখানে যখন এটা ভ্যাপোরাইজ হচ্ছে, হিট হওয়া মানে কি, ওইটা তো উত্তপ্ত হচ্ছে। উত্তপ্ত হলে সেটা নিশ্চয়ই ভঙ্গুর টাইপের হবে। তুমি নতুন বাল্ব কিনলে দেখবে যেরকম দেখতে লাগে, দুদিন মানে অনেকদিন চলার পর বাল্বটা দেখবে সাদা রকমের থাকে, মানে ভ্যাপর তৈরি হয়েছে, কারণ হিট হচ্ছে। এবার দেখো সেখানে কি লেস পরিমাণ কারেন্ট যায় এবং রেজিস্ট্যান্সটা এখানে বেশি অফার করে। ঠিক আছে, সো দ্য টেম্পারেচার অফ দ্য ফিলামেন্ট অফ দ্য লাইট আউটপুট অফ দ্য বাল্ব ডিক্রিজ, মানে লাইটের আউটপুটটা কমে যায়। ঠিক আছে, সেটা কি বলেছে এজিং ইফেক্ট। তো দেখো দ্য কারেন্ট ড্রন অফ দ্য মেন পাওয়ার কনজিউম বাই দ্য ফিলামেন্ট ডিক্রিজেস অ্যান্ড ডিক্রিজ দ্য এফিসিয়েন্সি, মানে এখানে এফিসিয়েন্সিটা কমে যায়। তো এখানের মধ্যে লিমিটেশন আছে, দেখো লো এফিসিয়েন্সি আর কালার লাইট ক্যান বি অবটেন বাই ইউজিং ডিফারেন্ট কালার গ্লাস এনক্লোজার অনলি। ঠিক আছে, মানে আমরা যেরকম বাল্ব দেখো লাল নীল এই যে বাল্বগুলো দিয়ে ওগুলো কি গ্লাসটাকে চেঞ্জ করতে হয়। মানে এরপরে যে বাল্বগুলো বলবো সেগুলো হচ্ছে ভেতরে যে ইনার্ট গ্যাসগুলো আছে না, সেইগুলোকে বা মেটেরিয়ালগুলোকে চেঞ্জ করে দিলে আমার কালারটা চেঞ্জ হয়, কখনো হলুদ কখনো সাদা। কিন্তু এর ক্ষেত্রে কি উপরে গ্লাসটাকে চেঞ্জ হয়, কখনো সাদা বাল্ব দিতে হবে, কখনো হলুদ কালারের গ্লাস দিতে হবে। তো আশা করি এই ইনক্যান্ডেসেন্ট বাল্বের মধ্যে কী কী তোমার বলা দরকার সেগুলো আমি বলে দিয়েছি। এই পুরো কনস্ট্রাকশনটা দেখবে, কয়েল জিনিসটা একবার বলবে, এখানে রেটিং কোটা বলে দেবে, মানে লিখে দেবে, আর এজিং ইফেক্ট নিয়ে বলে দেবে, তাহলেই তুমি এখানে ফুল মার্কস পেয়ে যাবে। এবার দেখো ডিসচার্জ ল্যাম্পের মধ্যে এখানে কে কে আছে, নিয়ন গ্যাস আছে, সোডিয়াম ভেপার ল্যাম্প, মার্কারি ভেপার ল্যাম্প। এই তিনটে ল্যাম্প নিয়ে আমি তোমাদেরকে বলবো। এই তিনটে ল্যাম্পের একটা বেসিক ফান্ডা আছে, সেটা আমি বলে দিচ্ছি। দেখো এটা হচ্ছে নিয়ন ডিসচার্জ ল্যাম্প রয়েছে। এই নিয়ন ডিসচার্জ ল্যাম্পের কি দুটো ইলেকট্রোড, এই দুটো ইলেকট্রোডের মধ্যে একটা ডিসচার্জ হচ্ছে। এবার এখানে একটা গ্যাস আছে, সেটা উত্তপ্ত হবে, নিয়ন গ্যাস, এবং তারপরে একটা লাইট দেবে। এটা হচ্ছে মেন ফান্ডা। এখানে একটা ট্রান্সফর্মার থাকবে, কারণ সেটা দিয়ে আমি কন্ট্রোল করতে পারবো যে কত পরিমাণ কি ভোল্টেজ না হচ্ছে এটা। আর এটা ক্যাপাসিটি থাকবে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য। এটা অতটা ইম্পর্টেন্ট না, সেই জন্য আমি এটা অল্প করে বলছি। এখানে লেখা আছে, দেখবে এখানে ভোল্টেজ হচ্ছে 150 ডিগ্রি থেকে 150 ভোল্ট থেকে 110 ভোল্ট। ঠিক আছে, এখানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে, যেগুলো আমার বলতে হবে সেই পয়েন্টগুলো আমি হাইলাইট করেছি। এবং এই রেডিয়েশনটা কালারটা কী হবে, রেডিশ ইন কালার। ঠিক আছে, দ্য নেগেটিভ ইলেকট্রোড ইজ মেড অফ লার্জার সাইজ। ঠিক আছে, এখানে কেন বলা আছে সেটাও এখানে বলা আছে, দেখবে এখানে 15 থেকে 40 লুমেন পার ওয়াট। এখানে যে আউট এফিসিয়েন্সি আছে না, সেটা হচ্ছে 15 থেকে 40। তাহলে এফিসিয়েন্সিগুলো কিন্তু মনে রাখতে। পাওয়ার কনজাংশন হচ্ছে 5 ওয়াট। ঠিক আছে, হিলিয়াম গ্যাস ইজ ইউজড ইনস্টিড অফ নিয়ন পিঙ্কিশ হোয়াইট লাইট। মানে আমি যেরকম বললাম একটু আগে, যে বাল্ব ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের ক্ষেত্রে আমি যদি লাইটের কালারটা চেঞ্জ করতে থাকি, তাহলে সেটা আমার মানে বাল্বের
কাঁচটাকে চেঞ্জ করতে হবে, কিন্তু এক্ষেত্রে আমি গ্যাসগুলোকে চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে ডিসচার্জ ল্যাম্পের সুবিধা। তো এটা একটা লেস ইম্পর্টেন্ট বলে আমি সেইভাবে তোমাদের সামনে বললাম না সিরিয়াসনেস নিয়ে। তো এটা হচ্ছে সোডিয়াম ভ্যাপার ল্যাম্প, এটা ম্যাক্সিমাম সময় আসে। এই সোডিয়াম ভ্যাপার ল্যাম্পের আমি মেন কেসটা বলে দিই, তাহলে বুঝতে পারবে। এখানে দুটো ইলেকট্রোড থাকবে, ঠিক আছে, এটা একটা ইলেকট্রোড, এটা একটা ইলেকট্রোড। এইটা হচ্ছে দেখো ইউ শেপের একটা গ্লাস, এর বাইরেও আরেকটা গ্লাস আছে, ঠিক আছে। এই ডবল গ্লাসটা করা হয় কেন, দেখো এইখানে যখন হিটটা তৈরি হবে সেই হিটটা এই কাঁচটার মধ্যে থাকলো, এবারে এই হিটটা বাইরে চলে যাবে, তাহলে এই যে দুটো গ্লাস এই দুটো রয়েছে না, এর মাঝখানে একটা ভ্যাকুম থাকা হয়। এই ভ্যাকুম রাখলে কী হবে, হিটটাকে এর মধ্যে ধরে থাকবে, মানে হিটটা রেডিয়েশনের বাইরে হিটটা রিলিজ হবে না, ঠিক আছে। আর এখানে একটা ট্রান্সফর্মার থাকবে, অটো ট্রান্সফর্মার, আর একটা চোখ। ট্রান্সফর্মার মানে ভোল্টেজ রেটিংটা ঠিক করার জন্য, আর একটা চোখ থাকবে। চোখ মানে এখানে কয়েল ভোল্টেজটা, ইগনিশন ভোল্টেজটা বেশি হয় মানে স্টার্টিংয়ের সময়, সেই ভোল্টেজটা করার জন্য। এবার দেখো যখনই আমি কয়েল লাগাবো তাহলে আমার এখানে পাওয়ার ফ্যাক্টরটা ডিক্রিজ করে যায়। যে কোনো জায়গাতে কয়েল মানে ইন্ডাকটিভ কয়েল থাকলে পাওয়ার ফ্যাক্টরটা ডিক্রিজ করে যায়, তো সেটাকে ইম্প্রুভ করার জন্য ক্যাপাসিটার লাগাতে হয়। এটা হচ্ছে মেন ফান্ডটা, এই কনস্ট্রাকশনটা আঁকবে এবং এইটা বলবে। এবার দেখিনি আমরা কী কী করে আমি পয়েন্ট আউটটা করে রেখেছি। দেখো, দিস ইলেকট্রোডস আর কানেক্টেড এ পিন টাইপ বেস কনস্ট্রাকশন অফ সোডিয়াম ভেপার ল্যাম্প। এটা পিন টাইপ, এইটার কথা বলা হলো। এটা দেখবে ইউসেফ একটা ক্লোজ ডাবল ওয়ার্ল্ড ভ্যাকুম ফ্লাক্স আছে। ভ্যাকুম মানে এখানে ফাঁকা শূন্যস্থান। টু কিপ দ্য টেম্পারেচার অফ দ্য টিউব উইদিন দ্য ওয়ার্কিং রিজন, মানে টেম্পারেচারটা যাতে কমে না যায় সেই জন্য এখানে ফাঁকা রাখা হয়, যেন এই এখানে হিট তৈরি হয়। এই হিটটা তো একদম বাইরে ডাইরেক্ট চলে গেলে তো চলে যাবে, মানে তাড়াতাড়ি হিটটা ডিক্রিজ করে যাবে। তার জন্য কী করা হয়, এই হিটটা যাতে এখানে রিজার্ভ থাকে তার জন্য এখানে ভ্যাকুম করা হয়। তাহলে বাইরে আরেকটা অ্যাটমসফিয়ার, মানে অ্যাটমসফিয়ার টেম্পারেচারটা পাচ্ছে এই গ্লাসটা, এই বাইরেরটা, আর ইনার টেম্পারেচারটা পাচ্ছে এটা, এর মাঝখানে ভ্যাকুম আছে, মানে হিটটা ট্রান্সফার হতে পারবে না, ঠিক আছে। এবার ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখে নিই, এখানের মধ্যে কী বলা আছে এই ওয়ার্কিং প্রিন্সিপালে। দেখো, এই ওয়ার্কিং প্রিন্সিপালটা বলছে বেসিক্যালি দ্য সোডিয়াম ইজ দ্য ইন দ্য ফর্ম অফ সলিড, মানে সলিড ফর্মে থাকে, ডিপোজিটেড অন দ্য ওয়াল অফ দ্য ইনার টিউব। ওই যে ইনার টিউব মানে এইটা, এই যে ইনার টিউবের ভেতরে সোডিয়ামটা সলিড আকারে থাকে। এবার কী করা হয়, সাফিসিয়েন্ট ভোল্টেজ ইমপ্রেসড, মানে ঠিকঠাক যদি ভোল্টেজ দেওয়া হয় অ্যাক্রস দ্য ইলেকট্রোড, হ্যাঁ, দ্য ডিসচার্জ স্টার্ট, মানে ডিসচার্জটা শুরু হয়ে যায়। ওই যে দেখো দুটো ইলেকট্রোডের মধ্যে এইটাতে ইলেকট্রোড, এখানে ডিসচার্জটা শুরু হয়ে যায়। তাহলে কী হয়, ইট অপারেটস আর লো প্রেশার, এখানে লো প্রেশারে শুরু হয় এবং এখানে টেম্পারেচার অফ দ্য ল্যাম্পের হয়ে যায়। এবারে কী হচ্ছে, ভ্যাপোরাইজ দ্য আয়োনাইজ দেয়ার বাই প্রডিউসিং দ্য মোনোক্রোমেটিক ইয়েলো লাইট, মানে দেখবে সোডিয়াম ভেপার ল্যাম্পগুলো রাস্তার স্ট্রিট লাইটে যেমন থাকে সেগুলো হলুদ টাইপের থাকে, এই মোনোক্রোমেটিক ইয়েলো মানে হলুদ টাইপের, ঠিক আছে। আর 10 থেকে 15 মিনিট এটা সময় লাগে, এটা টাইম নেই, এটা মনে রাখবে। কিন্তু দেখবে প্রথম অবস্থায় যখন কোনো সুইচ দেবে সোডিয়াম ভেপার ল্যাম্পে, তখন আস্তে আস্তে এরম এরম করতে করতে জ্বলে, এইভাবে, মানে একবারে জ্বলে না গো, আমাদের যে বাল্বগুলো আছে ডাইরেক্ট জ্বলে সেরকমভাবে জ্বলতে পারে না, ঠিক আছে। এবার হচ্ছে ইন অর্ডার টু দ্য স্টার্ট দ্য ল্যাম্প কত ভোল্টেজ লাগে, 380 থেকে 450। এই ভোল্টেজটা কে তৈরি করে, ওখানে যে কয়েলটা আছে চোখ কয়েল, এই কয়েলটা এখানে এতটা ভোল্টেজ তৈরি করে, ঠিক আছে। আর এদের ওয়াটেজ কত, 40 থেকে 100 ওয়াটের ল্যাম্প হয়, ঠিক আছে। বিটুইন দ্য 40 থেকে দেখো এফিসিয়েন্সি হচ্ছে 40 থেকে 50 লুমেন পার ওয়াট। আগেরটা দেখো 15 থেকে 20 না কত ছিল। এবার রেটিংগুলো দেখে নিই, 45, 60, 85, 140 রেটিংয়ের মধ্যে রয়েছে সোডিয়াম ভেপার ল্যাম্প। কতক্ষণ চলে, 3000 ঘন্টা চলতে পারে, ঠিক আছে। এখানে এইটুকুই এই আছে। আর এখানের মধ্যে ওয়ার্কিং প্রিন্সিপালটা একটু দেখে নেবে। বেসিক্যালি ওইটাই বলবে যে একটা ভোল্টেজ যখন আসে, ইলেকট্রোড দুটোর মধ্যে একটা ডিসচার্জ শুরু হয়, সলিড যে সোডিয়ামটা রয়েছে সেটাকে ভ্যাপোরাইজ করে একটা মোনোক্রোমেটিক ইয়েলো লাইট বিকিরণ করে, মানে আমাদেরকে দেয়, রেডিয়েশন করে। ইনার টিউবের মধ্যে ওই হিটটা থাকে, ইনার টিউব আর আউটার টিউবের মধ্যে মানে গ্লাসের মধ্যে একটা ভ্যাকুয়াম স্থান থাকে, শূন্যস্থান, ওই শূন্যস্থানটা হিটটাকে রিজার্ভ করে রাখে, ঠিক আছে। এবং ভোল্টেজ রেটিংগুলো, এফিসিয়েন্সিটা কতক্ষণ ধরে জ্বলতে পারে, আর 10 থেকে 15 মিনিট টাইম নেয় এটা স্টার্ট করতে, এই জিনিসগুলো যেন থাকে, তাহলে তুমি ফুল মার্কস পাবে। ক্লিয়ার? এখানে কিছু আমি বলে দিচ্ছি এটাকে কী করে, মানে এটা নাই জ্বলতে পারে, কজেস অফ দ্য ফেলিওর লিখেছি, দেখো কজেস অফ দ্য ফেলিওর। এটা কী জন্য হয়, দ্য ক্যাথোড ফেলস টু এমিট, মানে যদি ক্যাথোডটা থেকে ইলেকট্রনটা এমিট করতে ফেল করে, ফিলামেন্ট ব্রেকস আউট, ফিলামেন্টটা কেটে যেতে পারে। এইসব জিনিসগুলো রয়েছে, এজিং ইফেক্ট, এইসব রয়েছে, যেগুলো তোমরা একটু পড়লেই পেরে যাবে। আমি মেন বেসিক ফান্ডাটা বলে দিচ্ছি যাতে করে তোমাদের টাইম নষ্ট না হয়, খুব শর্ট টাইমের মধ্যে ভিডিওটা দেখতে পারো। হাই প্রেসার মার্কারি ভ্যাপার ল্যাম্প, এটাও একটা ভ্যাপার ল্যাম্প, এখানে মার্কারি থাকবে, এখানে সোডিয়ামের বদলে এখানে মার্কারি থাকবে, ঠিক আছে। এখানে মার্কারিতে কিছু পরিমাণ রয়েছে তোমার, এখানে কিছু টাইপ আছে, এমএ টাইপ, ম্যাট টাইপ, এমবি টাইপ। তো দেখে নাও, এখানে কিছু ভোল্টেজ রেটিং, কিছু ওয়াটেজ রেটিং দিয়েছি, ক্লিয়ার। এবারে এখানে ওয়ার্কিং প্রিন্সিপালটা সেম ওই রকম ধরনেরই, যে এখানে ওই গ্লাস টিউব থেকে আরম্ভ করে কত কি ইলেকট্রোড, এখানে ভোল্টেজ রেটিং, মানে সোডিয়াম ভেপার ল্যাম্প আর মার্কারি ভেপার ল্যাম্প এই যে ফান্ডাগুলো একই, মনে রাখবে। আর এটা বলে দেবে, যেখানে কয়েল থাকবে সেখানে পাওয়ার ফ্যাক্টর ডিক্রিজ হবে। কয়েল মানে ওই যে চোখটা, এই কয়েলটা, এটা হচ্ছে চোখটা,
পাওয়ার ফ্যাক্টর ডিক্রিজ হলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার জন্য ক্যাপাসিটার, এটা কিন্তু দিতেই হবে, ঠিক আছে, এই পয়েন্টটা লিখতেই হবে। বেশ, এবার আমরা চলে যাই ফ্লুরেসেন্ট টাইপের ল্যাম্প। ফ্লুরেসেন্ট মানে আমরা জানি এটা তোমার টিউবলাইট। দেখো এখানে ইলেকট্রোডগুলো দিয়েছি, এখানে ফসফোর, এই যে এখানে আসলে এই যে পদার্থগুলো থাকবে, যে এলিমেন্টগুলো, তার উপর ডিপেন্ড করে লাইটের কালারটা চেঞ্জ হবে। এখানে আবার দেখো চোখ, এটা দেখো স্টার্টার। তো বেসিক্যালি কী হয়, এখানে কারেন্টটা চোখ দিয়ে যায়, তারপরে এখানে ইলেকট্রোড, এই ইলেকট্রোড থেকে আবার স্টার্টার যায়, আর স্টার্টার থেকে আবার এদিকে নিয়ে এসে নেগেটিভ সাপ্লাই পায়। এটা জানো তোমরা যে কীভাবে কী কাজ করে। দেখো ওয়ার্কিং প্রিন্সিপাল, অ্যাট দ্য টাইম অফ দ্য স্টার্টিং হোয়েন দ্য বোথ ল্যাম্পস অ্যান্ড কারেন্টেড গ্লু দ্য স্টার্টার আর কোল্ড, মানে স্টার্টারটা তখন ঠান্ডা থাকে, ঠিক আছে। এখানে মধ্যে একটা মার্কারি থাকে, আর এখানে একটা ভোল্টেজ যখন দিই আমরা, সেটা স্টার্টিং গ্লো, মানে প্রথম অবস্থায় এই চোখটার কাজ কি, এখানে 800 থেকে 1200 ভোল্টেজ তৈরি হয় এসির ক্ষেত্রে, মানে টিউবলাইটের ক্ষেত্রে। সেই 1200 ভোল্টটা তখন এখানে গিয়ে এই যে বায়োমেটালিক আছে, এই দুটোকে ওপেন আছে, এটা তখন বায়োমেটালিক স্ট্রিপ থাকে, এই স্টার্টার মানে হচ্ছে বায়োমেটালিক স্ট্রিপ, এই দুটোকে তখন কানেক্ট করে দেয়। তারপরে এই লাইটটা জ্বলতে থাকে, তারপর যখন হয়ে যায় তখন আবার এটা ছেড়ে যায়, ঠিক আছে, যখন অন হয়ে যায়। তো এটাই বেসিক্যালি বলবে। এখানে একটা মেন টপিক্স হচ্ছে, এখানে কিছু রেটিং ফিটিংস আমি বলে দিয়েছি, ঠিক আছে, লুমিনেন্স কী কী থাকছে না থাকছে, ফ্লুরেন্সে দেখো। এবারে এই যে সাদা কালার বা এরকম যেগুলো হচ্ছে না, সেটা ডিপেন্ড করছে এর উপর, ফসফর মেটেরিয়াল, যে সাদা কখন হবে, গ্রিন কখন হবে, ব্লুইশ হোয়াইল থাকবে, ইয়েলোস থাকবে, এইসব জিনিসগুলো। এটা তোমার না লিখলেও চলবে, এটা আমি তোমাদের জানার জন্য দিয়েছি খালি, ঠিক আছে। এখানে একটা জিনিস আছে, দেখো কী কী অ্যাডভান্টেজ, হাই এফিসিয়েন্সি, দ্য কোয়ালিটি অফ দ্য লাইট মাস সুপিরিয়র। এটা জানো তোমরা টিউবলাইটের লাইটটা কতটা পরিষ্কার হয় এবং পুরোটা দিকে ছড়িয়ে যায়, ঠিক আছে। এবং অ্যাডভান্টেজও কিছু দিয়েছি, যেগুলো তোমাদেরকে দেখে নিতে হবে এক চোখে, মানে এই জিনিসগুলো খুব একটা বেশি টাইম লাগে না, একবার করে দেখে নেবে তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে। একটা জিনিস হচ্ছে স্ট্রোবোস্কোপিক ইফেক্ট। এই স্ট্রোবোস্কোপিক ইফেক্টটা তোমাকে জানতে হবে। টিউবলাইটের ক্ষেত্রে স্ট্রোবোস্কোপিক ইফেক্ট কেন থাকে, বেসিক্যালি স্ট্রোবোস্কোপিক ইফেক্টটা হচ্ছে, দেখো এই স্ট্রোবোস্কোপিক ইফেক্টটা হচ্ছে মানে আমাদের তো একটা ফুল সাইকেল হতে গেলে দুটো জিরো আসে, মানে একটা এই যে একটা পজিটিভ হাফ সাইকেল, একটা নেগেটিভ হাফ সাইকেল, তাহলে একটা জিরো, একটা 80 ডিগ্রি, 180 ডিগ্রি, আর একটা 360 ডিগ্রি। তাহলে একটা ফুল সাইকেল করতে গেলে আমার দুটো করে জিরো আসছে। তাহলে একটা 50 হার্জ যে সাইকেলের, 50 হার্জ তোমাদের 50 ফ্রিকোয়েন্সি, 50 হার্জ হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, তাহলে একটা সেকেন্ডে 50টা সাইকেল পাবো, তার মানে 100টা জিরো আসবে। একটা সাইকেলে যদি দুটো পয়েন্ট করে জিরো আসে, তাহলে 50টা সাইকেলে 100টা জিরো পাবো। তাহলে এই যে জিরো হচ্ছে, সেই সময়টা তো আমাদের টিউবলাইটটা এরকম ব্লিঙ্কিং করা উচিত, মানে ওই সময় পাওয়ার অফ, মানে ওখানে কোনো টিউবলাইট জ্বলবে না। কিন্তু আমাদের হিউম্যান আই সেটা ধরতে পারে না। সেটা কে ধরতে পারে? হিউম্যান আই ক্যান নট আইডেন্টিফাই দ্য এক্সটিংগুইশ ফেনোমেনন, মানে এই পার্থক্যটা তাহলে কে ধরতে পারে? ইফ দ্য লাইট ফলস আপন এ মুভিং অবজেক্ট, যদি কোনো ঘুরন্ত মানে রোটেশন বডিতে পড়ে, দ্য অবজেক্ট অ্যাপিয়ারিং লাইক স্লো মুভিং অর ফাস্ট মুভিং অর মুভিং ইন দ্য রিভার্স ডিরেকশন, মানে এটা স্লো মুভিং দেখতে পারে, মানে লাইটটা যদি কোনো মুভিং বডিতে পড়ে তাহলে বুঝতে পারে এটা কালো কালো ছায়া আসে এবার রিভার্স ডিরেকশনে ঘুরছে, এরকম ধরনের। তাই এইটা কি বলা হচ্ছে? স্ট্রোবোস্কোপিক ইফেক্ট। আশা করি এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো এই যে জিনিস, চারটে ল্যাম্পের কথা বললাম, এই চারটে ল্যাম্প তোমরা একটু দেখে নেবে ভালো করে, আর এই যে পয়েন্টগুলো বললাম সেই করে লেখো, কারণ 3-4 নম্বরের কোশ্চেনে বেশি লেখার দরকার নেই। আমি তোমাদের যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় বলে আমি নোটটা ভালো করে বানিয়েছি, কিন্তু এত কিছু লেখার তোমাদের দরকার নেই। আমি যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো লেখার চেষ্টা করো, হ্যাঁ। তো আজকে এই অবধি রাখলাম। আর সুইচ গিয়ার প্রোটেকশন বা মাইক্রোপ্রসেসর আমি আস্তে আস্তে দিতে থাকবো, তোমরা কিন্তু রেগুলার বেসিসে এটা দেখতে থাকো, ঠিক আছে। আমি কিন্তু এই যে আগামীকাল থেকে যে দোল রয়েছে, এখান থেকে আমি 4 দিন যে ছুটির টাইমে আরও কিন্তু ভিডিও আপলোড করবো। তো তোমরা কিন্তু সিরিয়াসলি এটা দেখবে, তাহলে তোমাদের মোটামুটি কভার হয়ে যাবে। তো 70 নম্বরের কোশ্চেন 3 ঘন্টা পরীক্ষা হলে কোশ্চেন প্যাটার্নেও কিছু চেঞ্জ আসবে, তো দেখা যাক কীভাবে হয়। তো আমরা গ্রুপ এবিসিও যদি করি, এবং একটা জিনিস মনে রাখবে যে এখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পুরো কোশ্চেনটা আসছে না, মানে ধরো না 5 নম্বর কোশ্চেন, 5 নম্বরের একটা লাইট থেকে ম্যাথ দিল, আর একটা থিওরিটা দিল হয়তো ইলেকট্রিক হিটিং থেকে। তো এইভাবে কম্বাইন করে করতে হবে। তো আমাদেরকে পুরোটা যদি না করি না, গ্রুপ এবিসি যদি দিয়ে দেয়, তাহলে আমরা কিন্তু কভার করতে পারবো না। তো আমি তোমাদের জন্য যেভাবে মানে পরিশ্রমটা করছি, তোমরা আশা করবো এটা দেখে নিয়ে নিজেরা নোট আউট করো বা বোঝো, ঠিক আছে। তো আজকে আমি এই পর্যন্ত এখানে শেষ করলাম, নেক্সট টাইম আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। থ্যাংক ইউ।